তুই কথা রাখিসনি অন্বেষা। আমি ভেবেছিলাম আমি তোকে শেষবার দেখব, কিন্তু তোকে ছুঁতে পারিনি। তুই তো আয়নার দিকে তাকিয়ে থাকলি। এই আয়নাটা আয়না না, এটা একটা দরজা। একবার খুলে গেলে ফেরার পথ থাকে না। ভালোবাসা, হুম, ওটাই আমার বদলা। একে অপরকে ভালোবেসে তুই আমায় ফিরিয়ে দিচ্ছিস। তবে আয়, আমার জগতে ঢুকে দেখ ভালোবাসা কতটা ভয়ানক হতে পারে। ঘড়ির কাঁটা থেমে গেছে 3:13। আর আয়নার কাচের ওপাশে দাঁড়িয়ে আছে সে, যার শেষ দেখা সব শেষ করে দেয়। একবার চোখ বন্ধ করুন, শুনতে পাচ্ছেন ভয়ের সেই চেনা শব্দ? আমি অসীমা, আর আপনি শুনছেন স্বপ্নদর সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্নদর সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন 51 নম্বর এপিসোডে। আজকের গল্প শেষ দেখা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শেষ দেখা। একটা একটা পুরনো কাঠের ফটো ফ্রেম, চাঁদের আলোয় তাতে ধুলো জমেছে, তবুও ফ্রেমের মধ্যে দুইটা মুখ স্পষ্ট, একটা অন্বেষার আর একটা ঈশার। হাসি মুখে তোলা সেই শেষ ছবি, হ্যালোইনের আগের রাত। তার পরদিন সকালেই ঈশা হারিয়ে যায়। অন্বেষা সেই ফটোটার দিকে তাকিয়ে থাকে প্রতি রাতে। আজও তার চোখে ঘুম নেই। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া শীতল বাতাসে পর্দা নড়ে ওঠে, আর তার বুকের ভেতরটা অদ্ভুত কাঁপন তোলে। 10 বছর হয়ে গেল। কেউ বলে ঈশা নিখোঁজ, কেউ বলে হয়তো অপহৃত, কেউ তো বলে মরেই গেছে। কিন্তু অন্বেষা জানে তার বোন মরেনি। কোথাও আছে সে, কোথাও, এমন এক জায়গায় যেখানে সময় থেমে থাকে, আলো নিভে যায়, আর প্রতিচ্ছবিরা বাস্তব হয়ে ওঠে। ঈশা যাওয়ার আগের রাতে বলেছিল, আমাকে ভুলে যাস না দিদি, কারণ শেষবার আমি তোকে দেখব, তুই আমাকে দেখবি না। তখনও সে এসব কথার মানে বুঝতে পারেনি। আজ বুঝতে শিখেছে, কিন্তু দেরি হয়ে গেছে। 10 বছর পর মায়ের অসুস্থতার খবর পেয়ে অন্বেষা ফেরে তাদের পুরনো বাড়িতে। কলকাতার শহরতলিতে এক ভগ্নদর্শন দোতলা বাড়ি, ছোটবেলার সেই বাড়ি যেখানে ঈশা শেষবার ছিল, আর যেখান থেকে নিখোঁজ হয়। দোতলায় পা রাখতেই বুকটা কেমন যেন চেপে ধরে। পুরনো কাঠের সিঁড়িতে পা ফেলার সঙ্গে সঙ্গে এক অচেনা শব্দ। মনে হলো কেউ যেন ওপরে হাঁটছে, নাকি থেমে দাঁড়িয়ে শুনছে তার ফিরে আসার শব্দ। ঘরে ঢুকেই সে দেখে সেই পুরনো আয়নাটা এখনো একই জায়গায় রয়েছে, দেয়ালের কোণায়। জং ধরা কাঠের ফ্রেমে আটকে থাকা এক আয়না, যার কাছে এখন আর নিজের প্রতিচ্ছবি স্পষ্ট নয়। তবু অন্বেষা তাকায়, আর এক মুহূর্তের জন্য মনে হয় কারোর চোখ তার চোখের দিকে চেয়ে আছে। রাত বাড়ে, মা ঘুমিয়ে পড়েছে। বাড়িটা নিঃসাড়, অথচ শব্দে ভরা। পেছনের ঘড়িটার টিকটিক হঠাৎ থেমে যায়। ঠিক তখনই ঠক 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 দরজার গায়ে
3 বার টোকা। সে ধীরে দরজা খোলে, কেউ নেই। আয়নার সামনে ফের দাঁড়ায় সে। এবার কিছু লেখা দেখা যায় কাছে। তুই কথা রাখিসনি অন্বেষা। সে চমকে যায়। ঘরের বাতি হঠাৎ নিভে যায়। সেই মুহূর্তে আয়নায় স্পষ্টভাবে দেখতে পায় ঈশার মুখ। একদম নিঃশব্দ, অভিমানী চোখ, ঠোঁট নাড়া। তুই ফিরে এলি আমার জন্য? হাতটা কাচের ওপাশ থেকে যেন বেরিয়ে আসছে। অন্বেষা পিছিয়ে যায়, পিছনে ধাক্কা খেয়ে পড়ে যায় ফ্লোরে। আবার আলো জ্বলে ওঠে। আয়নাটা আবার ফাঁকা। পরদিন সকালে কমলা পিসিমা আসে, সেই বৃদ্ধা প্রতিবেশী যিনি এখনো পাড়ায় বেঁচে আছেন। তিনি চুপ করে অন্বেষার মুখের দিকে তাকিয়ে বলেন, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই দেখেছিস আয়নায়? অন্বেষা মাথা নাড়ে। কমলা বলেন, তোর বোনের আগেও একটা মেয়ে, সেও আয়নার দিকে তাকিয়ে হারিয়ে গিয়েছিল। কেউ বলে ওই আয়না নাকি একটা দরজা, ভিতরে ঢুকলে আর ফেরা যায় না। অন্বেষা তার ছোট বোনের ডায়েরিটা খুঁজে বের করে। ডায়েরির শেষ পাতায় লেখা, যে আয়নায় নিজের মুখ দেখতে ভয় লাগে, বুঝে নিস ওটা আয়না নয়, ওটা একটা পথ। একটা হাত আছে ওপারে, সে শুধু ডাকে, কাকে যেন। আজকে আমি তার নাম শুনেছি, অন্বেষা। রাত নামলে ভয় বাড়ে। ঘরের বাতি নিভে যায়, আবার জ্বলে। ঘড়ির কাঁটা থেমে যায় ঠিক 3:13। বারান্দায় কার যেন ছায়া দাঁড়িয়ে তাকিয়ে আছে ঠিক আয়নার দিকে। ঘরের দেয়ালে আঁচড়ের দাগ, ঘুমের মধ্যে ফিসফিসানি, যেন কেউ ঘরে ঘুরছে। শেষে এক রাতে অন্বেষা আবার দাঁড়ায় আয়নার সামনে। এইবার অন্বেষার আর নিজেকে দেখতে পায় না, দেখে ঈশাকে। সে কিছু বলছে না, কেবল তাকিয়ে আছে। এবং তারপর সেই মুহূর্তে আয়নার কাঁচ কাঁপে, বাতি নিভে যায়। ঘরের ভিতর থেকে একটা ছায়া বেরিয়ে আসে ধীরে ধীরে। অন্বেষা দৌড়াতে চায়, কিন্তু পা নড়ে না। ঘাড়ের পেছনে শ্বাস ফেলার শব্দ। কেউ তার খুব কাছে দাঁড়িয়ে আছে, ফিসফিস করে বলে, তুই এলি শেষ দেখা দিতে। আয়নার সামনে অন্বেষা দাঁড়িয়েছিল, ঠিক যেমনটা ছোটবেলায় ঈশা দাঁড়িয়ে থাকতো। তবে পার্থক্য একটাই, ঈশা হেসে তাকাতো আর অন্বেষা দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, নিঃশ্বাস চেপে। ঘরের বাতি নিভে গেছে, জানালার কাঁচ কাঁপছে হালকা বাতাসে। ঘড়ির কাঁটা থেমে গেছে 3:13। এমন সময় আয়নার কাছে ফাটল ধরে, একটা টানা লম্বা ফাটল, যেন ভেতর থেকে কেউ বেরোতে চাইছে না, বরং কেউ ঢুকতে চাইছে না। কেউ ধরে রেখেছে ভেতরে। অন্বেষা কাঁপতে থাকা হাত দিয়ে ফ্রেম ছুঁতেই আবার সেই ফিসফিসানি, তুই কথা রাখিসনি অন্বেষা, পালা এবার। ঘরটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, নিঃশ্বাস বেরিয়ে আসছে ধোঁয়ার মতো। আর ঠিক তখনই আয়নার মধ্য থেকে বেরিয়ে আসে একটা মুখ। ঈশা নয়,
অপরিচিত, কিন্তু ভয়ঙ্কর রকমের চেনা। মুখটা জল জল করছে, চোখে কালি, ঠোঁটে অর্ধেক হাসি। সে বলে, তুই আয়নার দিকে যত তাকাবি আমি ততটাই জেগে উঠব। ভোরের আলোয় কমলা পিসিমা এসে চুপ করে বসে থাকেন। অন্বেষার মুখ দেখে তিনি শুধু বলেন, ও আয়নাটা বড্ড পুরনো। অনেক আগে এক মেয়ে ছিল, তার নাম ছিল সুতপা। সে ছিল এই বাড়ির প্রথম মালিকের নাতনি। সে নাকি একদিন আয়নায় নিজের মৃত মায়ের মুখ দেখে পাগল হয়ে গিয়েছিল। এরপর থেকে এই আয়নার সামনে যারা দাঁড়ায় তাদের এক একজনের মুখে এক এক সময় ভেসে ওঠে শেষবার শেষবার দেখা কেউ, এবং সেই দেখা শেষ হয় হারিয়ে গিয়ে। অন্বেষা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে অনুভব করে এই গল্প তার বোনের বেলায়ও সত্যি হয়েছিল। রাতে সে খুঁজতে শুরু করে আরও কিছু। একটা পুরনো সিন্ধুকে ঈশার চিঠি, কিছু ছবি পায়। এক চিঠিতে লেখা, আজকের আয়নাটা কেমন যেন অন্ধকার, আমার মুখ স্পষ্ট নয়। দিদি, আমি ভয় পাচ্ছি। তুই যদি কখনো আমার মতো আয়নার দিকে তাকাস তাহলে দয়া করে তাকিয়ে থাকিস না। ও চোখের পলকে ঢুকে পড়ে। আরেকটা পাতায় শুধু আঁকা একটা আয়নার ভিতরে আটকে থাকা একটা হাত, আর নিচে লেখা, ডাকটা এবার এলে ফেরানো যায় না। সেই রাত ঘরের প্রতিটি জিনিস ছায়ায় পড়ে যাচ্ছে। পাখা চলে না, আলো জ্বলে না, শুধু আয়নাটা ঝিকমিক করে। অন্বেষা শুয়ে আছে বিছানায়, তার চোখ খোলা। অন্বেষা শুয়ে আছে বিছানায়, তার চোখ খোলা, আর হঠাৎ জানালার কাছে দেখা যায় ঈশা বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু ঈশা তো মারা গেছে, নাকি নিখোঁজ। সে উঠে দাঁড়ায়, দরজা খোলে। কেউ নেই, শুধু ঘরের মেঝেতে পড়ে থাকা একটা কাগজ। তাতে লেখা, তুই তো বলেছিলি আমি তোকে ছেড়ে যাব না, তুই তো গেছিস। তুই কথা রাখিসনি অন্বেষা। ঘড়ির কাঁটা আবার থেমে যায় 3:13। অন্বেষা আর সহ্য করতে পারে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে, তুই কি চাস ঈশা? তুই কোথায়? আমি এখানে। আয়না ফুঁসে ওঠে, চারপাশের বাতি জ্বলে নিভে যায়। আয়নার কাঁচ গলে গলে নেমে আসে, আর সে দেখতে পায় এক অন্য দুনিয়া। দরজা খুলে গেছে। সেখানে ঈশা দাঁড়িয়ে, মুখ ঘোমটা দিয়ে ঢাকা, চোখে ভয় আর অভিমান। আর তার পাশে এক মেয়ের ছায়া, মুখহীন, শুধু ফিসফিস করে বলে, তুই তো আসবি বলেছিলি, এবার আয়। হাত বাড়ায় সেই ছায়া। অন্বেষা জানে এই হাত বাড়ালেই ফিরতে পারবে না, কিন্তু সে তো ফিরতে চায় না ঈশাকে খুঁজে না পাওয়া পর্যন্ত। সে ধীরে ধীরে এগিয়ে যায়, হাতটা ধরেই ফেলে। চারদিক থেকে ঠান্ডা ঢুকে পড়ে তার শরীরে, কি এবং সে চোখ বন্ধ করে, আয়নার ওপারে ঢুকে পড়ে। চোখের পলকে অন্বেষা হারিয়ে গেল আয়নার ওপারে। কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু ঠান্ডা, এত ঠান্ডা
যে শ্বাস নিতেও কষ্ট হয়। চারদিকটা ধোঁয়ায় ঢাকা। ধোঁয়ার আড়ালে ঘোরাঘুরি করে কিছু ছায়া, ফিসফিসানি, নামহীন কান্না। একটা কিশোরীর কণ্ঠ বলে, নতুন এসেছে, শোনো, এবার ও যাবে কোথায়? অন্বেষা তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। শুধু কান্না, কান্না আর কান্না। আর হঠাৎ তার পায়ের নিচে জমি নড়ে ওঠে। সে পড়ে যায়। চারপাশে অসংখ্য হাত, ঠান্ডা বরফের মতো। তাকে ছুঁতে চায় না, আঁকড়ে ধরতে চায়। তুই কাকে খুঁজছিস? একটা কণ্ঠ প্রশ্ন করে। অন্বেষা কাঁপতে কাঁপতে বলে, আমার বোন ঈশা। সে কোথায়? এক মুহূর্তে তার চারপাশে আলো জ্বলে ওঠে, কিন্তু তা আলো নয়, হলুদাভ অদ্ভুত ঝিলমিলে এক জ্বালা। আর সেই আলোর ভেতর ঘন ছায়ার মতো দাঁড়িয়ে থাকে কিছু, আত্মা নয়, কিন্তু জীবিতও নয়। বন্দি নিশার মুখ, চোখে শুধুই প্রশ্ন। আমরাও দেখেছিলাম নিজেকে আয়নায়, আমরাও ভুল করেছিলাম, আমরাও খুঁজেছিলাম শেষ দেখা। তারা বলে। অন্বেষা দৌড়াতে শুরু করে। চারদিক এক ল্যাবিরিন্থ, এক গোলক ধাঁধা। দেয়াল নেই, দরজা নেই, শুধু আয়না আর আয়না। প্রতিটি আয়নায় কারো না কারো মুখ। কেউ জ্বলন্ত চোখে চায়, কেউ কাঁদছে, কেউ শুধু দাঁড়িয়ে। আর প্রত্যেকটা আয়না থেকে কেউ না কেউ বলে, আমায় চিনিস না? একটা আয়নায় হঠাৎ ঈশার মুখ ভেসে ওঠে। সে স্পষ্ট, দিদি। অন্বেষা ছুটে যায়, কিন্তু আয়নার কাঁচ শক্ত, সে ছুঁতে পারে না। ঈশা চিৎকার করে, তুই পালা দিদি, ওরা জানে তুই এসেছিস, তোকে ওরা চাইছে। আমি আটকে গেছি, ওরা আমার শরীর নিতে চায়নি, তুই ওদের দরজা বন্ধ করে দিতে পারিস। অন্বেষা বোঝে না কে ওরা, কেন চাইছে তাকে। এক ঝড়ের মতো হাওয়া আসে পেছন থেকে, সেই সঙ্গে হাসির শব্দ, কাচের ভাঙার মতো কণ্ঠ, কাচের ভাঙার মতো কণ্ঠ। তোদের একজন এসেছিল, সে ফিরে যায়নি। এবার তুই, তুই তো আমার, তুই তো আপন ইচ্ছায় এসেছিস। সে ঘুরে দাঁড়ায়। একটা মেয়ের ছায়া সামনে দাঁড়িয়ে, সাদা পোশাকে, ভাসমান, মুখে রক্ত, চোখ নেই। আমার নাম রূপা। আমাকে ফেলে গিয়েছিল একদিন সবাই। আমার আয়নায় আমি শুধু দেখতাম নিজেকে। আমি মরে যাচ্ছি, তারপর আমি থেমে গেছি। তোর বোন এসেছিল তোর জন্য। তুই এলি তোর জন্য, নাকি ওর জন্য? অন্বেষা বলে, আমি এসেছি ওকে ফিরিয়ে নিতে। রূপা বলে, তাহলে ওকে দে তোর শরীর, আমি চলে যাব। আমার দরজা বন্ধ হবে, তোর বোন মুক্ত হবে। তুই থাকবি আমার জায়গায়, তুই থাকবি আমার জায়গায়, আয়নার ভিতরে, চিরকাল। তুই দেখবি, শুধু তুই দেখবি শেষ দেখা কাকে বলে। এক মুহূর্ত নীরবতা, তারপর চারপাশ থেকে করতালি, হাহাকার, কান্না। আত্মারা বলে, হ্যাঁ, দরজা এবার বন্ধ হোক। অন্বেষার মাথা ঘুরে যায়। সে হাঁটু গেড়ে বসে পড়ে। হঠাৎ তার কানে একটা শব্দ, ঈশার কণ্ঠ, খুব দূর থেকে, দিদি,
তোকে চায় না ওরা, তারা চায় আমাদের ভালোবাসা ভাঙুক। তুই আমাকে ছাড়িস না, আমার হয়ে লড়। অন্বেষা দাঁড়ায়, তার ভিতর ভয় আর ভালোবাসা একসঙ্গে বাজে। সে বলে, আমার বোন, আমরা একসঙ্গে ফিরব, কারো দাস হব না। এবং সে আয়নায় ঘুষি মারে, কাঁচ ফেটে যায়, আলো ফেটে পড়ে। এক মুহূর্ত চারপাশ কেঁপে ওঠে, সবকিছু নড়ে যায়, আর অন্বেষা পড়ে যায় অন্ধকারে, একেবারে গভীরে। অন্বেষা যখন চোখ মেলে, দেখে সে একটা জায়গায় পড়ে আছে, যেখানে মাথার ওপরে আকাশ নেই, আলো নেই, শুধু ছায়া, দেয়াল, গাছ, রাস্তাঘাট, সবকিছু ছায়ায় তৈরি, ছায়ার তৈরি। এটা যেন একটা শহর, কিন্তু বাস্তব নয়। এমন একটা শহর যেখানে কেউ চলে না, কেউ বাঁচে না, কেউ মারা যায় না। এই ছায়ার শহরটা সময়ের বাইরে। এখানে যে একবার ঢোকে, সে তার সময় ভুলে যায়। অন্বেষা টের পায় ঈশা এখানে কোথাও আছে, কিন্তু সেই সঙ্গে কারা যেন তার দিকে তাকিয়ে আছে অদৃশ্য থেকে। একটা ছায়া ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়। তার মুখ নেই, তার মুখ নেই, শুধু একটা গোল কালি, আর ভেতরে দৃষ্টি। তাকে দেখে একবার গলা শুকিয়ে যায় অন্বেষার। ছায়াটা বলে, এই শহরে সবাই একা, কারণ সবাই কাউকে ছেড়ে এসেছে, না চাইলেও। তুই তোর বোনকে ফিরিয়ে নিতে এসেছিস, তুই ফিরবি না। অন্বেষা কিছু বলার আগেই সে দেখে দূরে একটা পুরনো অট্টালিকা, সাদা ছোপ ছোপ দেয়াল, বিশাল দরজা, আর ঠিক মাঝখানে একটা আয়না, যার ওপাশে একটা মেয়ে আটকে আছে। ঈশা, ঈশা তাকে দেখে চিৎকার করে, দিদি, ও আমার মধ্যে ঢুকতে চায়, আমাকে ভেতর থেকে বের করে দে, নয়তো তুই আর আমাকে চিনবি না। কিন্তু ঠিক তখনই ঈশার গলার স্বর বদলে যায়, হাসি, ভয়ানক ঠান্ডা হাসি। কি ব্যাপার, তুই বুঝতে পারছিস না আমি কে? এটা আর ঈশা নয়, এটা রূপা। রূপার মুখে ঈশার চেহারা, তার ঠোঁট, তার চোখ, কিন্তু ভেতরটা পোড়া, পচা, ঠান্ডা। রূপা বলে, আমি ঈশার শরীরে থাকতে চেয়েছিলাম, ও রাজি হয়নি, তাই আমি তোকে আটকে রেখেছি। তুই যদি চাস ও ফিরুক, তবে তুই আমার জায়গায় আয়। আমি তোর শরীরে যাব, তুই আয়নার ভেতরে থাকবি চিরকাল। অন্বেষা জানে এবার এই ভয়ানক লড়াই সে একা পারবে না। তার হাত কাঁপে, কিন্তু সে ঈশার চোখে দেখে একটা কান্না, একটা আশা। হঠাৎ পিছন থেকে একটা অজানা কণ্ঠ, সে মিথ্যে বলছে। একটা বুড়ি মেয়ে, সাদা চুল, চোখ ফাঁকা, দাঁড়িয়ে বলে, রূপা চায় ভালোবাসার ভাঙন, যেই সম্পর্ক সবচেয়ে পবিত্র, সেটাকে সে নষ্ট করতে চায়। তুই যদি তোর বোনকে ভালোবাসিস, তবে তোর ভয় ছুঁড়ে দে, কারণ আয়নার দুনিয়া ভালোবাসাকে পুড়িয়ে মারে না, তাকে লুকিয়ে রাখে চিরকাল। অন্বেষা এগিয়ে যায় আয়নার দিকে। রূপা আবার বলে, তুই তোর বোনকে দিবি তোদের মাকে, নাকি দিবি আমায় তোর শরীর?
আমি চাই তুই ঈশা হয়ে বাঁচিস, না ঈশাকে ফিরিয়ে দিস। এই প্রশ্ন ছায়ার শহরের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনি তোলে। আত্মারা কাঁদে, কেউ হেসে ওঠে, কেউ পাথরের মতো চুপ। অন্বেষা দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। তার চোখে এখন ভয় নেই, শুধু একটা কথা সে নিজেকে মনে করিয়ে দেয়, শেষ দেখা সবসময় বিদায় নয়, হতে পারে ফিরে আসার শুরু। সে নিজের হাত কেটে ফেলে, রক্ত ঝরে পড়ে আয়নার ওপর, আলো ঝলকে ওঠে, ঈশার শরীর কেঁপে ওঠে। আর রূপার চিৎকার, না, এটা সম্ভব না, তুই তো ভয় পাস, তোর ভালোবাসা তো দুর্বল। অন্বেষা বলে, ভালোবাসা দুর্বল নয়, তুই দুর্বল রূপা, কারণ তুই একা। আর সেই মুহূর্তে ছায়ার শহর কেঁপে ওঠে, একটা বড় বিস্ফোরণের মতো আলো, আর সবকিছু অন্ধকারে তলিয়ে যায়। ঝাঁকুনি দিয়ে উঠে বসে অন্বেষা, তার চারপাশে সবকিছু গলে গলে অন্ধকারে মিশে যাচ্ছে। ছায়ার শহরটা ভেঙে পড়ছে, কিন্তু সে জানে এখনো কিছু শেষ হয়নি। সে দাঁড়িয়ে থাকে আয়নার সামনে, এটাই শেষ দরজা যেখানে ঈশা বন্দি, আর রূপা তাকে ধরে রেখেছে। এবং এবার সেই দরজা বন্ধ করতে গেলে দিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত, ভালোবাসার নামে ত্যাগ, অথবা মুছে যাওয়া চিরতরে। আয়নার ভেতর দাঁড়িয়ে ঈশা, সে কাঁদছে না, সে তাকিয়ে আছে অন্বেষার দিকে, কিন্তু অন্বেষা জানে এটা ঈশা নয় পুরোপুরি। তার শরীর ঈশার, কিন্তু চোখ রূপার। রূপা বলে, তুই জানিস এই আয়নার ভেতর যতজন ঢুকেছে কেউ ফেরেনি। তুই যদি চাস তোর বোন ফিরে আসুক, তোর শরীর আমার লাগবে। তুই আয়নার ভিতরে থাকবি চিরকাল, তুই কাউকে দেখবি না, কেউ তোকে ছুঁতে পারবে না, শুধু দেখবি শেষ দেখা বারবার। অন্বেষা শান্ত, সে জানে সে কি করতে যাচ্ছে। সে পেছন থেকে নিজের গলায় পড়া ছোট হারটা খুলে নেয়, ঈশার জন্মদিনে দিয়েছিল। তারপর সেটা রাখে আয়নার কাছে। ঈশা, যদি তুই ভেতরে থাকিস, যদি তুই আমার দিদিমণি হোস, তাহলে জানবি এই হার মানে আমি তোকে কখনো ছেড়ে যাব না, এবং তুইও আমাকে ছেড়ে যেতে পারিস না। আয়নার কাছ কাঁপে, ঈশার চোখ ভিজে যায়। রূপা তার ভিতর থেকে চিৎকার করে, না, তুই ওকে ডাকবি না, ভালোবাসা মানেই দুর্বলতা, আমি হারতে পারি না। অন্বেষা বলে, ভালোবাসা মানেই আত্মদান রূপা, ভালোবাসা মানে শেষ দেখার পরেও ফিরে আসা। সে দুহাত বাড়িয়ে আয়নাটাকে জড়িয়ে ধরে, এক ঝলক আলোর বিস্ফোরণ, চিৎকার, কান্না, চিৎকার, আয়নার কাছ চূর্ণ বিচূর্ণ, একটা শরীর বেরিয়ে আসে, ঈশা। সে পড়ে যায় অন্বেষার কোলে, দিদি, আমি আছি, তোকে নিয়ে যাব। কিন্তু ঈশা উঠে বসে, আর অন্বেষা, সে দাঁড়িয়ে আছে আয়নার ভিতরে, তার চোখে শুধু হাসি, আর ঠোঁটে একটাই কথা, শেষ দেখা। ঘড়ির কাঁটা এক মুহূর্ত থেমে আবার চলতে শুরু করে, 3:14। রূপা চুপ, ঈশা চুপ, আয়নার টুকরোগুলো নিঃশব্দে পড়ে থাকে মেঝেতে। আর আয়নার একটা ছোট টুকরোয় ঈশা দেখতে পায় অন্বেষা তাকিয়ে আছে, মুচকি হাসছে। ঘড়ির কাঁটা
থেমে গিয়েছিল 3:13। এবার আবার চলতে শুরু করেছে। 3:14, 3:15। সময় আবার চলছে, কিন্তু কিছু একটা ঠিক নেই। ঈশা আয়নার ভিতর থেকে ফিরে এসেছে। তার নিঃশ্বাস ফিরে পেয়েছে। গলা দিয়ে এসেছে কান্না। সে অন্বেষাকে ডেকেছে বারবার, কিন্তু আয়নাটা এখন ফাঁকা। টেবিলের ওপর পড়ে থাকা ছোট্ট হারটা সে তুলে নেয়। তার হাতে তখনও অন্বেষার রক্ত লেগে। সে বুঝে গেছে অন্বেষা তার জন্য নিজের সব কিছু ছেড়ে দিয়েছে। সে আয়নার ভাঙা কাচের দিকে তাকায়। সেই কাছে এখনো অন্বেষার মুখ ভেসে ওঠে। নিঃশব্দে তাকিয়ে থাকে, যেন বলছে, আমি আছি, শুধু আয়নার ওপারে। বাড়িটা আবার নিশার। কমলা পিসিমা এসে বলে, তোর দিদি ফিরে আসবে না, জানিস তো। ঈশা কিছু বলে না। সে ঘরের মধ্যে একা বসে থাকে। দেয়ালে টানানো ছবি, সেই পুরনো ফ্রেমে দুই বোন। ছবিটা আগে ফিকে ছিল, এখন হঠাৎ আরো স্পষ্ট। অন্বেষার মুখে এক ধরনের শান্তি। ঈশা তার পাশে বসে, ছবি ছুঁয়ে বলে, তুই বলেছিলি শেষ দেখা সবসময় বিদায় নয়। তুই ঠিকই বলেছিলি। তুই রয়ে গেছিস আমার মাঝে। সপ্তাহ কেটে যায়। ঈশা বাড়ি ছেড়ে যেতে চায় না। সে প্রতিদিন আয়নার সামনে বসে অপেক্ষা করে, আর অন্বেষার পুরনো ডায়েরি পড়ে। একদিন সে ডায়েরির শেষ পাতায় দেখতে পায় কিছু লেখা। তার নিজের হাতের লেখা নয়। যদি কখনো আয়নাটা খুলে যায় আবার, তুই তাড়াহুড়ো করিস না। এইবার আমি তোকে শেষ দেখা দেখাবো না। তুই আমায় শেষবার ছুঁতে পারবি। ভালোবাসা আয়না থেকেও শক্তিশালী দিদিমণি। ঈশার চোখ ভিজে যায়। রাতে ঘুমের মাঝে হঠাৎ ঘরের বাতি নিভে যায়। ঘড়ির কাঁটা থেমে যায় 3:13। ঈশা চোখ মেলে দেখে ঘরে কেউ নেই, কিন্তু আয়নার কাজ জ্বল করছে। কিন্তু আয়নার কাজ জ্বল করছে। সে উঠে দাঁড়ায়, আয়নার দিকে তাকায়। এই প্রথম অন্বেষা দাঁড়িয়ে আছে আয়নার ওপারে। হেসে বলছে, এইবার আমার পালা তোকে শেষ দেখা দিতে। ঈশা হাসে। দুই বোন, দুই পৃথিবী। এক আয়নার দুপাশে দাঁড়িয়ে হাত ছুঁয়ে দেয় একে অপরকে। আয়নার কাঁচটা ঠান্ডা, কিন্তু ভালোবাসায় উষ্ণ। পরদিন সকালে মা ঘুম থেকে উঠে দেখেন ঈশা আয়নার সামনে ঘুমিয়ে পড়েছে। হাতের মুঠোয় হাতের মুঠোয় শক্ত করে ধরা ছোট্ট সেই হার। ঘরের বাতাসে এক ধরনের অদ্ভুত শান্তি। আর ঘড়ির কাঁটা এবার থামে না। তবে আয়নার এক কোণে এখনো একটি ছায়া থাকে। সব শেষ হয় না, কারণ শেষ দেখা সবসময় বিদায় নয়, কখনো তা ভালোবাসার সবচেয়ে সত্য রূপ। গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।